বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা ছাত্রছাত্রী সহ সমস্ত সাহিত্যপ্রেমী মানুষের ভালো লাগবে, তার কারণ আজকের ক্লাসটি একটি ছোট গল্প কেন্দ্রিক। গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় আধুনিক বাংলা কথা সাহিত্যের একজন জনপ্রিয় শিল্পী। তিনি এত অসাধারণ ছোট গল্প রচনা করেছেন এবং বিভিন্ন স্বাদের গল্প রচনা করেছেন যে তার গল্পগুলি পাঠকালে মনে হয় আমরা সাহিত্যের এক ভিন্ন জগতে প্রবেশ করেছি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন গল্প বিভিন্ন রসের। কোনো গল্পে রয়েছে করুণ রস, কোনো গল্পে রয়েছে অদ্ভুত কিছু অলৌকিক ঘটনার বিন্যাস, কোনো গল্পে রয়েছে অনাবিল হাস্যরস। তার লেখা গল্পগুলি ভাষার সহজ সরল লাবণ্যের জন্য জনমানসে জনপ্রিয়তা লাভ করেছিল। শুধুমাত্র সেই যুগে নয়, বর্তমান যুগেও যে কোনো কলেজ ইউনিভার্সিটির পাঠ্যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প কিন্তু পাঠ্যান্তর্ভুক্ত করা হয়। বর্তমানে আমি যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটির নাম আদরিণী। এই গল্পটি পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর পাঠ্যে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য নানান কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি পাঠ্য রয়েছে। কাজেই যাদের যাদের এই গল্পটি প্রয়োজন তারা প্রত্যেকে আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের এই আলোচনায় আমি আদরিণী গল্পটা সম্পর্কে সামগ্রিক আলোচনা করব, অর্থাৎ গল্পের বিষয়বস্তু নিয়ে কিছু কথা বলবো। তার সঙ্গে বলবো গল্পের নামকরণের সার্থকতা, কার নাম থেকে হয়েছে এবং কেন হয়েছে। তার থেকে বড় কথা, আজকালকার যুগে যেখানে আমরা দেখছি যে প্রতিনিয়তই মানবতা অপমানিত পদদলিত হচ্ছে, সেখানে এই আদরিণী গল্পটার মাধ্যমে আমরা কিন্তু অদ্ভুত এক মানবতার ইঙ্গিত পাই, যে মানবতা মানুষকে অতিক্রম করে পশু পাখিদের মধ্যে তথা জীবকুলে পরিব্যাপ্ত হয়ে যায়। আমরা মানুষ, ঈশ্বরের সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব। আমাদের উচিত শুধুমাত্র মানুষের সঙ্গেই নয়, সমগ্র প্রকৃতির সঙ্গে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। একটি কীটপতঙ্গ থেকে শুরু করে গাছপালা প্রাণী সকলেই আমাদের বন্ধু এবং সকলেই জীবজগতের অবিচ্ছেদ্য অংশ। তাই সকলের প্রতি ভালোবাসা থাকাটা যে কোনো মানুষেরই কর্তব্য। এই গল্পে মানুষের সঙ্গে একটি অবলা প্রাণীর অপূর্ব সুন্দর সংযোগ সম্পর্ক স্বীকার করেছেন গল্পকার। প্রাণীটি একটি হাতি। একটি হাতিকে কেন্দ্র করে লেখা এই গল্পের নামকরণটিও হয়েছে প্রধান চরিত্র কেন্দ্রিক। আদরিণী প্রকৃতপক্ষে একটি হাতির নাম। এই আদরিণী হাতিটি প্রকৃতপক্ষে গল্পে কিভাবে উপস্থাপিত হয়েছে এবং তাকে কেন্দ্র করে গল্পে কোন ধরনের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটাই আজকে আলোচনার মারফত জানব। তো চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয়েছে জয়রাম মোক্তারের বাড়িতে পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবুর পদার্পণের মধ্যে দিয়ে। প্রকৃতপক্ষে জয়রাম মোক্তার কারুর নাম নয়, মোক্তার একটি চাকরির পদ। ব্যক্তিটির প্রকৃত নাম হলো জয়রাম মুখোপাধ্যায়। এই জয়রাম মুখোপাধ্যায় মশায় একজন মোক্তার, অর্থাৎ পদাধিকার বলে তিনি কোর্টে বা যেখানে বিচারালয় আছে সেখানে মোক্তারের চাকরি করেন বলে পাড়া সকলে তাকে জয়রাম মোক্তার বলে ডেকে থাকে। এবং এই গল্পে আরও দুটি চরিত্র যাদেরকে আমরা প্রথম থেকেই পাচ্ছি। একজন হচ্ছেন পাড়ার ডাক্তার, যাকে বলা হচ্ছে নগেন ডাক্তার, এবং আরেকজন হচ্ছেন কুঞ্জবিহারী বাবু, যিনি পেশাগতভাবে একজন জুনিয়র উকিল। তো এই ডাক্তারবাবু এবং উকিল মহাশয় পদার্পণ করেছেন জয়রাম বাবুর বাড়িতে। উদ্দেশ্য একটি প্রস্তাব করা। সেই প্রস্তাবটি হলো এইরকম যে মহারাজ নরেশচন্দ্রের মেয়ের বিয়ে উপলক্ষে তিনি কি আদৌ নিমন্ত্রণ পেয়েছেন? এই প্রশ্নটির মাধ্যমে গল্পটি শুরু হয় এবং তারপর ধীরে ধীরে আমরা জানতে পারি জয়রাম বাবুর চরিত্র সম্পর্কে, তার আচার আচরণ সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য। তো প্রথমেই আমরা দেখি যে নগেনবাবু এবং কুঞ্জবিহারী বাবু যখন জয়রাম বাবুকে এটা জিজ্ঞেস করছেন যে তিনি কি নরেশচন্দ্র বাবুর বাড়িতে অর্থাৎ জমিদার বাড়িতে তার কন্যার বিবাহের নিমন্ত্রণ পেয়েছেন, তখন জয়রাম বাবু একটু ব্যথিত বা দুঃখিত হয়ে উত্তর দিচ্ছেন যে এটা আবার কেমন প্রশ্ন, তাকে নিমন্ত্রণ করা হবে না, এটা কি হতে পারে? প্রকৃতপক্ষে তিনি গ্রামের একটি গণ্যমান্য ব্যক্তি এবং উক্ত জমিদার বাড়ির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের পুরনো। ওই জমিদার বাড়ির মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্ত কাজ তো জয়রামবাবুই দেখেন। জয়রামবাবুর সাহায্য ছাড়া তাদের অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে। তাই তাকে ছাড়া তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে এটা তো হতেই পারে না। প্রকৃতপক্ষে এখান থেকে এই জয়রাম বাবুর চরিত্র সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে রাখেন লেখক। তিনি বলেন মানুষটি একটু আবেগী, যৌবনকালে বেশ রাশভারী লোক ছিলেন তিনি। তিনি যখন যশোর থেকে এই অঞ্চলে এসে প্রথম উপনীত হয়েছিলেন তখন কিন্তু তিনি ছিলেন কপরদক্ষিণী, অর্থাৎ তার কাছে কিচ্ছু ছিল না। একটি মাত্র ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটিকে অবলম্বন করে তিনি যশোর থেকে এই গ্রামে পদার্পণ করেছিলেন। কিন্তু তারপর নিজের যোগ্যতায় তিনি এই মোক্তারির চাকরিটি জুটিয়ে নেন এবং সবথেকে বড় কথা হচ্ছে
কিচ্ছু না থেকে তিনি আজকে কোঠা বাড়ি জমি জমা কোম্পানির কাগজ অনেক কিছু করে বেশ সম্পন্ন ব্যক্তি হয়ে নিজের কিন্তু একটা প্রভাব বিস্তার করেছেন। তার বয়স 50 বছরের আশেপাশে। তো এই ব্যক্তিটি বর্তমানে একজন সম্পন্ন গৃহস্থ, তার স্ত্রী নেই, তিনি বিপত্নিক এবং তার বাড়িতে রয়েছে 3টি পুত্র, সেই পুত্রদের স্ত্রী অর্থাৎ পুত্রবধূ এবং গুটিকতক নাতি নাতনি। এই সমস্ত কিছু নিয়ে জয়রামবাবুর ভরা সংসার। এই জয়রামবাবু স্বভাবগতভাবে একটু আবেগী, তিনি চট করে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই জন্য কোনো ব্যক্তি তাকে অসম্মান করছে বা কোনো ব্যক্তি তাকে বাদ দিয়ে কোনো কাজ করছে, এই রকম কথা কানে এলে তিনি স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং খুব চটজলদি কোনো না কোনো রিয়াকশান দিয়ে ফেলেন বা কোনো কাজ করে ফেলেন যেগুলো আবেগের বশবর্তী হয়ে করা। তো যখন এই ডাক্তারবাবু আর জুনিয়র উকিলবাবু এসে জয়রামবাবুকে বললেন যে জমিদার বাড়িতে তার নিমন্ত্রণ হয়েছে কিনা, তিনি একটু আবেগের সঙ্গেই জানালেন যে তাকে বাদ দিয়ে জমিদারবাবুর কোনো কাজ হতেই পারে না। প্রকৃতপক্ষে এখানে জমিদারবাবুর সঙ্গে তার সম্পর্কের যে ইকুয়েশন বা সুসম্পর্ক সেটা বোঝানোর জন্যই এরকম উক্তি। এবং পাড়ার ডাক্তার বা উকিল হওয়ার দরুন কুঞ্জবিহারীবাবু বা নগেনবাবুও জানতেন জয়রামবাবুর এই আচরণ, তাই তারা কিন্তু তার মন জুগিয়েই কথা বলেছেন এবং বলেছেন তাই তো, আমরা তো জানি আপনাকে ছাড়া জমিদারবাবুর কোনো কাজ হতেই পারে না। এখানে তাদের আসার আরও একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো জমিদার বাড়িতে নিমন্ত্রণ খেতে তারা যাবে কিভাবে। তার কারণ জমিদার বাড়ি তাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরবর্তী, গরুর গাড়িতে যেতে গেলে যেতে আসতেই বেশ কয়েকদিন সময় নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো যদি জমিদার বাড়ি যাওয়ার জন্য একটি ভালো হাতি পাওয়া যেত। এবং যেহেতু জয়রামবাবুর সঙ্গে জমিদারদের বেশ ভালো ঘনিষ্ঠ সম্পর্ক সংযোগ আছে, তাই জন্য এই ডাক্তারবাবু বা উকিলবাবুর ইচ্ছা যে জয়রামবাবু তার গমনের সুবিধার জন্য জমিদারবাবুর থেকে একটি হাতি প্রার্থনা করেন, জমিদার বাড়ি থেকে একটা হাতি যেন তাকে দেওয়া হয়। জয়রামবাবু বলেন এটা আর এমন কি কাজ, জমিদারবাবুকে এক্ষুনি একটা চিঠি লিখে দিলেই তিনি একটি হাতি প্রেরণ করে দেবেন তাদের যাওয়ার জন্য। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা সেরকম হয় না। জমিদারবাবু জয়রাম মোক্তারের চিঠি পাওয়ার পরেও খুব সাবলীলভাবে জানান যে এইটুকুনি আসার জন্য আবার হাতির দরকার কি আছে, এমনি গরুর গাড়ি করে চলে এলে হয়। এই রিফিউজাল জয়রামবাবু মানতে পারেন না, যদিও ঘটনাটা খুব সামান্য, কিন্তু তার মনে আঘাত লাগে, তিনি অপমানিত বোধ করেন এবং তিনি সকলকে জানিয়ে দেন যে হাতি করে যখন বিয়ে বাড়িতে যাবেন বলে তিনি ঠিক করেছেন তখন তিনি হাতিতে করেই যাবেন, সেক্ষেত্রে হাতি কোথা থেকে জোগাড় হবে সেই দায়িত্ব একান্তভাবেই তার। আমরা বুঝতে পারি তিনি খুব আবেগী মানুষ, আবেগের বশবর্তী হয়ে তিনি কাজকর্ম করেন। তাই তিনি সিদ্ধান্ত নেন যে বিয়ে বাড়ির আগেই তিনি নিজে একটি হাতি কিনবেন এবং সেই হাতিতে করে তিনি বিয়ে বাড়ি যাবেন। সেই জন্য তিনি চতুর্দিকে লোক প্রেরণ করেন যে আশপাশের কোন সম্পন্ন গৃহস্থ বাড়িতে হাতি রয়েছে বা কোন জমিদার বাড়ির হাতি বিক্রয় হবে সেই খবর নিয়ে আসার জন্য, এবং সেই হাতি তিনি কিনতে রাজি আছেন। রাতারাতি তার কাছে হাতির খবরও এসে পৌঁছয়। লাহেরি বাড়ির হস্তি বিক্রয় হবে, সেই হস্তিনীর নাম আদরিনী। নগদ 2000 টাকা দিয়ে জয়রামবাবু সেই হাতিটিকে কিনে নেন। বাড়িতে হাতি আসার পর মহা সমারোহ পড়ে যায়। এমনিতেই জমিদার বাড়ি থেকে হাতি আসবে বলে তারা হাতির খাওয়ার যোগ্য বেশ কিছু কদলী গাছের কাণ্ড অর্থাৎ কলা গাছ, ফল মূল এগুলো জোগাড় করে রেখেছিলেন, কিন্তু জমিদারবাবু হাতি পাঠাবেন না বলায় জয়রামের যে হৃদয় সেখানে আঘাত লেগেছে। তাই তিনি ঠিক করেন যে রাতারাতি তিনি হাতি এনে জমিদারবাবুকেই চ্যালেঞ্জ দেবেন। প্রকৃতপক্ষে জয়রামবাবুর চরিত্রই এরকম। গল্পকার বর্ণনা করে বলেছেন মাঝে মধ্যে কোর্টে যখন তাকে কোনো বিষয় নিয়ে কথা বলতে হয় বা তর্ক বিতর্ক করতে হয়, তখন এক এক সময় তিনি যারা হুজুর থাকেন কোর্টে অর্থাৎ জজ থাকেন বা তার থেকে উচ্চপদস্থ ব্যক্তি থাকেন তাদের সঙ্গেও তর্ক জুড়ে দেন, এবং নিজের মনের মতন কথা কাউকে মানাতে না পারলে জয়রামবাবু কিন্তু ঊর্ধ্বস্তন অধস্তন বিচার করেন না, তিনি যাকে যা খুশি বলে দেন। একবার কোর্টের মধ্যে এক হুজুরকে নির্বুদ্ধি বলায়, আমার স্ত্রীর থেকেও আপনার আইন বুদ্ধি কম, এই রকম উক্তি করায় তার জরিমানা হয়েছিল। এই ঘটনার বর্ণনাও কিন্তু গল্পে আছে। প্রকৃতপক্ষে এখানে তার ক্যারেক্টার বা চরিত্রটা বোঝানো হচ্ছে যে তিনি কেমন মানুষ। তো এই ধরনের আবেগী মানুষ জয়রামবাবু যে স্বাভাবিকভাবেই ওই হাতি আনার যে অপমান সেটা সহ্য করবেন না সেটা বলাই বাহুল্য। তাই নগদ 2000 টাকা ব্যয় করে তিনি কিন্তু এই আদরিনী নামক হাতিটাকে কিনে নেন। হাতি বাড়িতে আসার পর তাকে নিয়ে প্রচুর সমারোহ হয়, শঙ্খের দ্বারা, মঙ্গল আরতির দ্বারা, আতপ চাল ফল মূল খাওয়ানোর দ্বারা হাতিকে বাড়িতে তোলা হয়। প্রকৃতপক্ষে তখনকার দিনের পরিপ্রেক্ষিতে জমিদার বাড়ির হাতি ছিল খুব মূল্যবান একটি সামগ্রী। কথায় আছে হাতি পোষা, এটা কিন্তু যার তার সাধ্য নয়, কারণ একটি হাতির প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, একটি হাতির থাকার জন্য অনেক বড় জায়গার স্থানের প্রয়োজন হয় এবং তার পরিচর্যার জন্য প্রয়োজন হয় একজন মাহুতের। তো এত টাকা পয়সা জোগাড় করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, সেই জন্য সাধারণ মানুষ কিন্তু হাতি পুষতে পারে না, কারণ একটা হাতির মেইনটেনেন্স খরচ অনেকটা বেশি।
এখানে জয়রাম বাবু কিন্তু খুব সাহসিকতা দেখিয়েছেন এই হাতি পোষার সিদ্ধান্ত গ্রহণ করে। যথারীতি বিবাহের দিন জয়রাম বাবু হাতির পিঠে চড়েই বিয়ে খেতে গেছেন এবং নিজের মান সম্মান তথা প্রতিপত্তি রক্ষা করেছেন। এই ঘটনার পর কেটে গেছে 5টি বছর। আদরিনী রীতিমতো জয়রাম বাবুর বাড়ির মেয়ে হয়ে তার বাড়িতে থেকে গেছে। দিনের পর দিন তার সঙ্গে একটি সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে জয়রাম বাবুর। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বা সময়ের যে চাকা সেটা ঘুরছে। কারুর দিন একরকম যায় না। এক সময় যে জয়রাম বাবুর প্রবল প্রতিপত্তি ছিল গ্রামে, সেই সম্মান তার যেন ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। বর্তমানে চারিদিকে ইংরেজি জানা মোক্তারের ছড়াছড়ি। যে সমস্ত বাচ্চা ছেলেরা একদিন উলঙ্গ হয়ে বাড়ির সামনে খেলে বেড়াতো, তারা আজকে ইংরেজি জানা শিক্ষিত মোক্তার হয়ে জয়রাম বাবুকে কম্পিটিশন দিচ্ছে বা তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে ইংরেজি জানা মোক্তার তথা আইনজীবীদের কথার সঙ্গে জয়রাম বাবু আর পেরে ওঠেন না। এত ফটর ফটর ইংরেজি তিনি বুঝতেও পারেন না। তার পসার ধীরে ধীরে কমছে এবং তার প্রভাব পড়ছে তার অর্থনৈতিক অবস্থানে। তিনি কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। আর সবথেকে বড় কথা হলো, একজন পিতা যতই টাকা পয়সা রোজগার করুক না কেন, তিনি সবসময় আশা করেন তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ পুত্র প্রপৌত্ররা তার সেই ধারাকে ক্রমবর্ধমান রাখবে বা তার সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু জয়রাম বাবুর ক্ষেত্রে হয়েছে সম্পূর্ণ বিপরীত। তার 3 পুত্রই এক একজন অপগণ্ড। 2 পুত্র কোনো কর্মের না, তারা শুধুমাত্র সন্তান উৎপাদন করতেই পারে, অর্থাৎ পরিবার বৃদ্ধি ছাড়া তাদের দ্বারা আর কোনো কাজ হয়নি। এবং সেই বৃদ্ধি করা পরিবারের দায়ও বহন করতে হয়েছে বৃদ্ধ জয়রাম বাবুকে। এবং তার যে ছোট পুত্র, 3য় পুত্র, যার থেকে তিনি আশা করেছিলেন যে সে কলকাতায় গিয়ে পাশ করে জীবনে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, সেও শেষ পর্যন্ত পরীক্ষা দিয়ে ফেল করে। তারপর জয়রাম বাবুর সমস্ত আশা ভরসা একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তার মধ্যে আবার তার পুত্রদের যে পুত্র কন্যারা, তারাও ধীরে ধীরে তখন বড় হয়ে উঠছে। বিশেষ করে বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে। সেই বিবাহযোগ্য নাতিনীর নাম কল্যাণী। সেই কল্যাণীর বিবাহ উপলক্ষে জয়রাম বাবু এবার বেশ চিন্তিত হয়ে ওঠেন। তার পারিবারিক অবস্থা বর্তমানে যা, তাতে করে সৎ পাত্রে কল্যাণীকে সমর্পণ করা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। এই রকম পরিস্থিতিতে সকলেই তাকে পরামর্শ দেয় যে বর্তমানে আর তার হাতি পোষার মতো অবস্থা নেই, তাই আদরিনীকে ইমিডিয়েট বা বর্তমানে বিক্রি করে দেওয়া উচিত এবং তাকে বিক্রয় করে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়ে কল্যাণীর বিবাহের ব্যবস্থা করা উচিত। যদিও জয়রাম বাবুর কাছে ওই আদরিনী নামক হাতিটি ছিল তার প্রাণ তুল্য। একসময় জেদের বশবর্তী হয়ে তিনি আদরিনীকে কিনেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আদরিনী তার কাছে হয়ে উঠেছিল তার কন্যার সমান। হাতিটিকে তিনি বড় ভালোবাসেন। তার মায়া ভরা চোখ, তার সুর, তার নব জলধর শ্যাম সম বিরাট বড় দেহ তাকে অদ্ভুতভাবে মায়ায় জড়িয়ে রাখে। তাই জন্যই তার প্রতি জয়রাম বাবুর যে টান, সেটাকে কখনো ভাষায় লিখে ব্যক্ত করা যায় না। একটি অবলা প্রাণীর সঙ্গে একজন মানুষের যে স্নেহের সম্পর্ক, তার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, সেটা ব্যাখ্যাতীত। যে মানুষ মন থেকে গাছপালা, ফুল, পাখি, প্রাণীদের ভালোবাসে, সেই একমাত্র এই ভালোবাসার মূল্য বুঝতে পারবে। এবং অবলা প্রাণীরাও কিন্তু এই ভালোবাসা বোঝে। তারাও তাদের প্রভুর প্রতি সবসময়ই অদ্ভুত একটা আকর্ষণ বা টান অনুভব করে। সেই ভালোবাসার ডাকে তারা কিন্তু সাড়া দেয়। আদরিনীও জয়রাম বাবুকে প্রচণ্ড ভালোবাসে, তার প্রতি একটা স্নেহ আদরিনীর মনেও রয়েছে। এই ঘটনার পরবর্তীকালে দেখা যায় যে আদরিনীকে বিক্রয়ের জন্য একটি মেলায় নিয়ে যাওয়া হয়। তার বিদায়কালে বাড়ির সকল ছেলে, বুড়ো, শিশু, এমনকি বৌমাদের পর্যন্ত 2 চোখ জলে পরিপূর্ণ হয়ে ওঠে। জয়রাম বাবু তার সামনে দাঁড়িয়ে তাকে বলতে পারেন না যে তোমাকে বিক্রয় করতে পাঠানো হচ্ছে আদরিনী, তুমি আর কোনোদিন এখানে ফিরে আসবে না। বরং তিনি বলেন, যাও মা, মেলায় ঘুরে এসো, মেলা দেখে এসো, অর্থাৎ আবার এসো। এইটা বলে তাকে পাঠানো হয় মেলায়। যথারীতি সেই মেলায় আদরিনীকে কেউ কিনতে আসে না বা আদরিনীকে বিক্রয় করা যায় না। সে আবার বাড়িতে ফিরে আসে। যদিও আদরিনী বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে সকলের মন আনন্দে ভরে যায়। সকলে তাকে বরণ করে, সকলে তাকে খেতে দেয়, তাকে খুব আদর করেই বাড়িতে গৃহে তোলা হয়। কিন্তু সকলের মনে তার সঙ্গে আরেকটা চিন্তা কাজ করতে থাকে, তাহলে কল্যাণীর বিবাহের কী ব্যবস্থা হবে। আদরিনীকে যদি 2,5-3 হাজার টাকায় বিক্রি করা যেত, তাহলে সেই টাকা দিয়ে কল্যাণীর বিবাহের একটা বন্দোবস্ত করা যেত। কিন্তু যেহেতু আদরিনী বিক্রি হয় না, তাই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এর পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় আবার আদরিনীকে আরেকটি মেলায় বিক্রয় করতে পাঠানো হয়। এবারে আর জয়রাম বাবু আদরিনীর সামনে যান না, বা বলা ভালো যেতে পারেন না। কারণ তার বিদায় এটা দেখাটা জয়রাম বাবুর কাছে ছিল প্রচণ্ড কষ্টসংকুল। সেই কারণে তিনি চুপচাপ ঘরের মধ্যে পড়ে থাকেন, শুয়ে থাকেন এবং আদরিনীকে নিয়ে চলে যাওয়া হয় বিক্রি করতে। কিন্তু এইবারেই ঘটে সেই অলৌকিক ঘটনা। পথে যেতে যেতে হঠাৎ করেই আদরিনীর শরীর খারাপ হয়। সে রাস্তার মধ্যে শুয়ে পড়ে। মনে হয় তার পেটে যন্ত্রণা হচ্ছে।
সে সুর দিয়ে বারবার তার পেটের কাছে দেখাতে থাকে এবং বিভিন্নভাবে অবলা প্রাণীর যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি করতে থাকে এবং শেষ পর্যন্ত পথের মাঝখানেই সে মারা যায়। মাহুত তাকে অনেক সেবা করার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সব কিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। জয়রাম বাবুর কাছে তাড়াতাড়ি খবর আসে। তিনি ছুটে যান অসুস্থ আদরিনীকে দেখতে। তার মনে হয় তার প্রিয় কন্যা আদরিনী বোধহয় তার প্রতি অভিমান করেই চলে গেল। বাবা হয়ে কি করে তিনি পারলেন কন্যাকে বিদায় করে দিতে? এই দুঃখ, এই কষ্টে জর্জরিত হয়ে যান জয়রামবাবু এবং বাড়িতে এসে তিনি মূর্ছিতের মতন পড়ে থাকেন। আদরিনীর দেহকে সমাধিস্থ করা হয় পথের মাঝখানেই। এরপর গল্পের সমাপ্তি সূচিত হয়েছে মাত্র একটি লাইনের মধ্যে দিয়ে। আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় মহাশয় মাত্র 2টি মাস বেঁচেছিলেন। অর্থাৎ নিজের প্রাণপ্রিয় ওই হস্তিনীর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি জয়রামবাবু। মাত্র 2 মাস পর তিনিও তার প্রিয় পোষ্যের কাছে চলে গেছেন না ফেরার জগতে। মানুষ এবং পশুর মধ্যে অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক আদরিনী গল্পে খুব সহজ সরল ভাষায় ব্যক্ত করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় মহাশয়। এই গল্পটিতে মানব প্রেম আরও উন্নত, আরও অন্যরকম অভিব্যক্তি নিয়ে ধরা দেয়। গল্পের প্রধান চরিত্র অবশ্যই আদরিনী নাম্নী ওই হাতি, যে প্রকৃতপক্ষে কথা বলতে পারে না, যে মানুষের মতো নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না, কিন্তু তার যে করুণ চোখ, তার যে আচরণ, সেগুলোর মাধ্যমে সে তার মালিকের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছে। আমরা দেখি সে যখন চলে যাচ্ছে তখন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। প্রকৃতপক্ষে একটি প্রাণীও ভালোবাসা বোঝে। জয়রামবাবু মন প্রাণ থেকে তাকে ভালোবেসেছিলেন, তাকে নিজের কন্যার মতো তিনি দেখতেন। সেই কারণেই আদরিনীও সেই জয়রামবাবুর প্রতি টান অনুভব করেছিলেন। তাই যখন তার সময় হয়েছে জয়রামবাবুর কাছ থেকে দূরে চলে যাওয়ার, সে কিন্তু অদ্ভুত এক অজানা রোগে জীবন ত্যাগ করেছে এবং সবথেকে বড় কথা, তার মালিক জয়রামবাবুও কিন্তু তার সেই স্নেহের টান উপেক্ষা করতে পারেননি। তাই তার মৃত্যুর মাত্র 2 মাস পর তিনিও মৃত্যুবরণ করেছেন। পৃথিবীতে সব কিছুই অসার, কেউ কারুর নয়, এই কথাটি যদিও সত্য, তবুও ভালোবাসা, স্নেহ, প্রেম, দয়া, মায়া এগুলো চিরন্তন সম্পর্কের মতো আমাদেরকে মায়ায় বেঁধে রাখে বা জড়িয়ে রাখে। সেই রকমই এক মায়াময় পশু প্রেমের গল্প আদরিনী, যে গল্পের প্রধান চরিত্র আদরিনী এবং জয়রামবাবু একজন মানুষের সঙ্গে একটি পশুর মায়াময় সম্পর্কের আবেগে বা আবেশে জড়িয়ে রয়েছে সমগ্র গল্পটি। এটাই এই গল্পটার সার্থকতা এবং প্রভাত কুমারের রচনা নৈপুণ্যের পরিচয় বহন করে। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেকে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করো তোমরা আরও কোন ধরনের গল্প বা আলোচনা শুনতে চাইছো। বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে বিভিন্ন রকম হেল্প পাওয়ার জন্য এবং অবশ্যই বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারার সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।